বাংলাদেশের সঙ্গে সিরিয়ার খুব জোরালো কূটনৈতিক সম্পর্ক নেই। আমরা দুই দেশকে স্বীকৃতি দিয়েছি। আমাদের ৭১-এ যখন যুদ্ধ হয়, ইনফ্যাক্ট যুদ্ধের সময় সিরিয়া মনে করতে এটা একটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হয়, সিরিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং এটা হলো একটা। দুই হলো কিন্তু কোনো দেশেরই কিন্তু পরস্পরের দেশে কিন্তু আপনার দূতাবাস নেই। বাংলাদেশের দূতাবাস জর্ডানে যেটি আছে সেটি জর্ডান থেকে সিরিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে থাকে। আর সিরিয়ার একটি দূতাবাস দিল্লিতে আছে, ভারতে, তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে। মোটা দাগে আসলে যোগাযোগটা হয় মূলত জাতিসংঘ, নিউ ইয়র্ক, জিনেভা, এইসব জায়গাগুলো থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে যদি থাকে যোগাযোগ হয়। এটা হলো কূটনৈতিক দিক। তো সেই অর্থে খুব অ্যাক্টিভ, সক্রিয় যোগাযোগটা আমাদের মধ্যে নেই। এটা আসলে নাগরিকদের থাকার তথ্য প্রমাণ দুভাবে থাকে। একটা হলো নাগরিকরা যারা ওই অঞ্চলে থাকেন, কাজ করেন, ব্যবসা করেন, তারা যদি আমাদের যে দূতাবাস দায়িত্ব থাকে তার সঙ্গে যোগাযোগ রাখে। আর একটা হলো নাগরিকেরা অনেক সময় নিজেরা যান, কাজ করেন দূতাবাসের বা ব্যবসা করেন, দূতাবাসের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না, দূতাবাসের কাছে কোনো তথ্য থাকে না। আমি কিছুক্ষণ আগে আমাদের সিরিয়ার দায়িত্বপ্রাপ্ত যিনি রাষ্ট্রদূত, যিনি জর্ডান থেকে আপনার দায়িত্ব পালন করেন, নুরি হেলাল সাইফুর রহমান, তার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। তার তথ্য অনুযায়ী মাত্র ৩ জন বাংলাদেশি নাগরিক সিরিয়াতে থাকার প্রমাণ মেলে। এর মধ্যে একজন সিরিয়ার একজন নারীকে বিয়ে করেছেন প্রায় ৩ দশক আগে, প্রাথমিক যা তথ্য, তিনি এখানে স্থায়ী। আর 2 জন সম্ভবত মানব পাচারকারীদের চক্রান্তে পড়ে তুরস্ক থেকে সিরিয়া হয়ে জর্ডান যাওয়ার সময় সিরিয়া কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন। এই 2 জন জেলে আছেন বলে দূতাবাসের যে তথ্য। এর বাইরে আর কোনো নাগরিক, বাংলাদেশের নাগরিক থাকার প্রমাণ নেই। তারপরও ওই অঞ্চলটা যে একটা সংঘাতময় অঞ্চল, ওই অঞ্চলগুলো আবার মানব পাচারকারীদের জন্য সুবিধা, তাদের কাজের জন্য। আমার ধারণা সেখানে হয়তো আরও কিছু থাকতে পারেন, কিন্তু যেটা হয়তো আমাদের কাছে তথ্য নেই। একটা সময় সিরিয়া বাংলাদেশ থেকে পাট নিত, বেশ আগে, সেটাও হয়তো 2012-13 সাল পর্যন্ত ছিল। মোটামুটি 100 কোটি বা 110-20 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সেখান থেকে আসতো। পরবর্তীতে আপনার যুদ্ধ, সেখানে বাশার আল আসাদের সময়ই আপনার সেখানে যুদ্ধ যখন অনেক বেড়ে যায়, সেই অর্থে এখন যে বাণিজ্যটা থাকে সেটা আমরা বলি যে তৃতীয় দেশের মাধ্যমে হয়ে থাকে। তাদের যদি কিছু দরকার হয়, তারা হয় বাংলাদেশি জিনিস, সেটা হয়তো তৃতীয় কোনো দেশের মাধ্যমে তারা নিয়ে থাকে। সেই অর্থে সরাসরি বাণিজ্যটাও খুব কম এখন সিরিয়ার সঙ্গে। কিছু মিল আছে, সেটা হলো যে আপনি বাশার আল আসাদ এবং শেখ হাসিনা দুজনই আসলে উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে এসেছিলেন। আপনার এটা হলো একটা। আর সিরিয়ায় দুজনই তাদের পিতার যে দল, সিরিয়ায় বাথ পার্টি, আমরা এখানে আওয়ামী লীগ, তারা দুটি দলের হাল ধরেছিলেন। এটা হলো একটা মিল। আর যেটা আরেকটা মিল, সেটা হলো দুজনই আপনার তাদের রাজনৈতিক যে প্রতিপক্ষ, তাদের বিবেচনায় এবং দেশটির 2 দেশেই নাগরিকদের একটা বড় অংশের বিবেচনায় স্বৈরাচারী শাসক হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। এটা হলো দ্বিতীয় মিল যেটা। তো তৃতীয় যে মিলটা আমরা দেখতে পাই যে আপনার দুজনের বিদায়ের যে ধরন, দুজনেই আপনার যে বিদায়ের, সেটা হলো দুজনই হঠাৎ করে তাদেরকে আপনার পালাতে হলো, বিমানে চড়ে তারা দুজনই পালালেন। এটা হলো মিলের দিক থেকে। অমিলের দিকটা বেশ বড়। আমরা যদি, যেটা আমি শুরুতে বলেছি যে সিরিয়া একটা সংঘাতপূর্ণ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, গৃহযুদ্ধ ছিল। তো সেখানে সশস্ত্র সিরিয়ার যে বিদ্রোহীরা এলো, তারা কিন্তু সশস্ত্র যুদ্ধের করতে করতে তারা অস্ত্র নিয়ে, গাড়ি নিয়ে ঢুকেছে এবং তাদের যে দামেস্কে হামলা, সেটার মুখে আপনার বাশার আল আসাদকে পালাতে হলো। কিন্তু বাংলাদেশে আমরা জুলাই অভ্যুত্থান যেটা ছিল, এটা আসলে কিছু নাগরিকদের যে ছাত্র জনতার আন্দোলন, আমরা যেটাকে অভ্যুত্থান যেটা বলি, সেটা একটি নিরস্ত্র আন্দোলন ছিল। আসলে মূলত আন্দোলনটা শুরু হয়েছিল একটা কোটার মতো, সরকারি চাকরিতে কোটার মতো একটা বিষয় দিয়ে, একটা জনপ্রিয় বিষয় তরুণদের কাছে, সেটা দিয়ে
বেশ কয়েক বছর আগে শুরু। পরবর্তীতে এটা গত আপনার জুন জুলাইতে এটা তুঙ্গে পৌঁছে যায় আন্দোলন, এবং অগাস্টে আপনার শেখ হাসিনার পতন হয়। বলা চলে যে নিরস্ত্র ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এখানে আসলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এটাই হচ্ছে আপনার পার্থক্য, বড় মাপে পার্থক্য। আর আরেকটা পার্থক্য যেটা আছে সেটা হলো যে সিরিয়ার ভবিষ্যৎ আসলে অনিশ্চিত। সেখানে বিদ্রোহীরা এখন কি করবেন, আপনার অন্য দেশগুলো, আমি যেটা বলেছি যে বিভিন্ন দেশ সিরিয়ায় এখন ভাগ বসাবে, দেশটা ভাগ হবে। আমরা আশা করছি বাংলাদেশে এখানে একটা অন্তর্বর্তী সরকার একটা দায়িত্ব নিয়েছে, একটা নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি যে এখানে এক ধরনের একটা রাজনৈতিক স্থিতি আসবে, একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে একটা চালু হবে। একটা অনিশ্চিত, আর একটা আমরা এখানে একটু নিশ্চয়তা আশা করছি। আমরা যদি ওই অঞ্চলের মানচিত্রটা বিবেচনায় নিই, তাহলে আমরা দেখতে পাবো যে সিরিয়ার আশেপাশের দেশগুলো কারা। সেখানে আছে ইসরায়েল, তুরস্ক, ইরাক, জর্ডান, লেবানন, আর এক পাশে আপনার ভূমধ্যসাগর আছে। আর পুরো অঞ্চলটি কিন্তু আপনার কখনো না কখনো কোনো না কোনো ধরনের যুদ্ধের মধ্যে আছে। একটা অস্থির অঞ্চল, সশস্ত্র সংঘাতময় অঞ্চল, এটা হলো একটা। দুই, যে আমরা যদি কয়েকটা যুদ্ধের কথা বলি, যে আমরা 1980-81 সালে ইরান ইরাক যুদ্ধ দেখেছি। উপসাগরীয় যুদ্ধ হিসেবে যেটা পরিচিত ছিল, আপনার ইরাক কুয়েত আক্রমণ করেছে, যেটা সাদ্দাম হোসেন যখন ছিলেন 1990-91। যুক্তরাষ্ট্র কুয়েত আক্রমণ করেছে আপনার 2003 সালে, 3 থেকে 11 এই সময়টা ওই যুদ্ধটা চলেছে। এটা হলো একটা বিষয়। আর সিরিয়া সম্ভবত বিশ্বের একমাত্র দেশ এই মুহূর্তে যেখানে ন্যাটোর সবচেয়ে বড় শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তার প্রতিপক্ষ রাজনৈতিক ভূ রাজনৈতিক প্রতিপক্ষ রাশিয়ার সশস্ত্র সামরিক উপস্থিতি আছে। তো সেই অর্থে আপনার সিরিয়া আসলে একটা ছোটোখাটো স্কেলে হলেও আপনার এটা একটা মিনি একটা ওয়ার থিয়েটার। এটা হলো একটা ন্যাটোর এবং তার প্রধান প্রতিপক্ষের মধ্যে। ন্যাটোর সঙ্গে ওই অঞ্চলে ঠিক পাশেই তুরস্ক থাকাতে তুরস্কর সামরিক এবং ভূ রাজনৈতিক আগ্রহ আছে। তুরস্ক প্রায় ঢুকে পড়ে ওই অঞ্চলে। ইরানের প্রবল প্রভাব আছে ওই অঞ্চলে, আপনার বিশেষ করে সিরিয়ার ওপরে। তো এই দেশ আবার ইরান এবং রাশিয়া আবার তারা হলো একই আপনার অক্ষের দেশ, প্রভাবশালী দেশ। এটা হলো একটা। তো কাজে সিরিয়া ওই অঞ্চলের জন্য আসলে খুবই একটা এই প্রতিটি দেশের জন্য এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি একেবারেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটা সাম্প্রতিক বক্তব্য নেই, তিনি বলেছিলেন যে তিনি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবেন। তিনি যে এটা বলেছিলেন, আমার যেটা ধারণা, এটা এতদিন আমরা ভাবছিলাম গাজা আস্তে 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 নিয়ে নিচ্ছে ইসরায়েল, পশ্চিমতে নিয়ে নিচ্ছিল ইসরায়েল। এখন এই যে মানচিত্র বদলে দেওয়াটা শুরু হবে সিরিয়া দিয়ে। আমরা আজকে সকালেই যখন আমরা বিদ্রোহীদের দামেস্কের কাছাকাছি যাওয়ার কথা শুনেছি, একই সময়ে তথ্য এসেছে যে ইসরায়েল ট্যাঙ্ক ঢুকে পড়েছে সিরিয়াতে। এটা হলো আরেকটা বিষয়। সর্বশেষ যে বিষয়টা, যেটা আশঙ্কা আমার, সেটা হলো আগামী বছরগুলোতে সিরিয়া খণ্ডবিখণ্ড হয়ে যেতে পারে। বিদ্রোহীরা হয়তো একটা অংশ নিয়ন্ত্রণ করবে। বাশার আল আসাদের পক্ষে আর কখনোই আসলে মনে হয় না যে এখানে ফেরা সম্ভব হবে। আপনার তুরস্ক, আমার ধারণা তুরস্ক তার সৈন্য ঢোকাবে তার কৌশলগত কারণে। ইরাক সৈন্যরা প্রস্তুতি ছিল, তারা শুধু নির্দেশের অপেক্ষায় ছিল। আমার ধারণা এই পক্ষগুলো ঢুকবে, কোনো না কোনো যার যার অঞ্চল থেকে তারা ঢুকবে এবং যার যার দেশের এবং বিদ্রোহীদের অংশের মধ্যে, বা ইরাক ইসরায়েল একটা অংশ দখল করবে, ওই প্রত্যেকের জন্য একটা বাফার অঞ্চল তৈরি করবে সিরিয়ার মধ্যে। এই হচ্ছে মোটামুটি ওই অঞ্চল অবস্থা।